নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু গল্পের দ্বিতীয় পর্ব। কয়েক মাস কাটিয়া গিয়াছে। একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছুটা ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি, হাঁ করো, তোমার কপালখানা, মন্ডা না, মেঠাই না, দুটো ভাত আর দুধ। তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কি খেয়ে? দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে। এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বুইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্টি, এসব তাহার নখদর্পণে। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বৈশাখ মাসের দিন, সকলের মেয়ে দেখো গে, সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে সতু। তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়ে বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বা বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের দেওরপর দিকে ফিরিয়া বলিলেন, কই, নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, যেদিন সেদিন খেলতে গিয়েছিল, সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ করিয়া হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এবারই সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, তোমারও মেয়ে তো কম নাকি, চোর, চোরের বেহদ্দ চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 চুরির অভিযোগের অতর্কিতায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া খামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো না নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজ খুড়ি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা হবে না, এ আমি বলে দিচ্ছি।
এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। দলবল সহ সেজ ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া দুধ ভাত মাখা হাতেই দুর্দার করে তার পিঠে কিলের উপর কিল ও চড়ের উপর চড় মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে চুটেছে, মলেও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োয়। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয় খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছার দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুঁতির মালাটা যে সে এর আগে কখনো কোনো দিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল, সে জানে। কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সেই আমের গুটিগুলো জড়াবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিসগুলো এইভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মার উপর অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথায় সামনে রুক্ষ চুলের এক গাছা খাড়া হইয়া বাতাসে ওড়ে, তখনই কি জানি কেন দিদির ওপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে। উহার সাথী কেহ নাই এখানে। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে। মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবনের যদি কোথাও গিয়া বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কির দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই। তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। ভুবন মুখুজ্জের বাড়ির সব ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি আজ খেলব না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেও হয় নাই। সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিতেছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। দিদি কোন দিকে গাছপালার আড়ালে থাকে? সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ছটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল।
সামনে সেই গাব গাছটা। একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া, সর্বনাশ! গায়ে কাঁটা দিয়া ওঠে। কেন যে তাহার এই গাছটা নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলায় এ অজানা বিভীষিকার হাত হইতে নিশ্চিত পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন, দুগ্গা, এই তো বাড়ি গেল। এই কতক্ষণ যাচ্ছে? ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ঢেকশেলের পেছনে নিমতলায়, দুর্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবে মাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপটা উস্কাইয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি একটা বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালি, একখানা 1303 সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলো জোগাড় করিয়াছে এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার খুলিয়া দেখে। খানিক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আবার একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো, খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও, সবটুকু খেয়ে ফেলো। ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে ফুপাইয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হল রে, কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য
বড্ড মন কেমন করছে মা। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কাঁদে না। ওই পটলাদের কি ন্যাড়াদের বাড়িতে বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকই দেখা গেল না। না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে। ছি। পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দিকি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক খাও। হ্যাঁ। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মার শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাঠ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়া আছে। অপু দুর্গার হাতে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি। তবে সতু কি করে টের পেলে যে পুঁতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসিল। না, সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি নে যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলায় এসেছিল। ও সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে না রে দিদি? কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছে। রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই হাত দিয়ে দেখ, এই তো। এইখানে? তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি? থাকে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরাঙা যা পেকেছে, হে এত বড়, কাউকে বলিস নে। তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরে দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া উধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপুও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানের শুকনা ডালকুটা বাঁশের খোলা উঠিয়া পড়িয়াছে। শুকনা বাঁশপাতা ছুঁচলো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। ককসিমা গাছের শুঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না।
সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিল সেই অনুপাতে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বহিয়া চলিতেছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণের ছুটোছুটিতে পাইল 2টা। তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই আর একটা পড়িল, ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুর্গাদি আর অপু কুড়োচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছ আম কুড়োতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু? যাও, আমাদের বাগান থেকে যাও দুর্গাদি, মাকে গিয়ে নইলে বলে দেবো। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়োই। কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে। আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুর্গাদি, আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাঁধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মন মরা ভাবে বলিল, অপু, হায় রে, চলে আয়। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই, চল অপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল। বুঝলি তো, এখানকার চেয়েও বড় বড় আম, তুই আমি মজা করে কুড়োবো এখন, চলে আয়। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই। পেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুরের সলতে খাগি তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল, ঘরের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম কাঁঠালের গাছ, গাছতলায় দুর্ভেদ্য জঙ্গল। দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে এসব স্থানে কেউ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন জোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা এত সহজসাধ্য তো নয়। তার উপর আবার ঝোড়ো মেঘ এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালোভাবে তা দেখাও যায় না। তবুও খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা গোটা 10টা আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ পাওয়া গেল এবং একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া চারিদিকের গাছের পাতায় পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। হায়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যে নরম পড়িয়াছিল তাহাও আবার বেশ পারিল। দুর্গা ও অপু যে গাছতলায় দাঁড়াইয়াছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়া জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল।
বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো। তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে টানিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি হলো ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, এমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা। কর কর করাত প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। অপু দুর্গাকে ভয় জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি। ভয় কি রে? রাম রাম বল, রাম 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 রাম। নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা। অপু ভয় চোখ বুঝিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি। গাছের মাথায় বন ধুঁধুলের ফল তুলিতেছে। শীতে অপু ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতা করম চা। ভয়ে তাহারও স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহির হইয়া দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? হাসিয়া বলিল, কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। উমা, তবে কোথায় গেল? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদ মস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বগলো টানিয়া বাড়িতে লইয়া ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলেমেয়ের কাছে গিয়া বলিল, হোমা আমার কি হবে, ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, হোমা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকোল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনে চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সে জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে সে নারকোল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরোচ্ছি, সে জেঠিমাও ঢুকল। দুর্গা বলিল, অপুকে তো ঠিকই দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখীর তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলোটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে। তারপরেই দেখি হস্তস্থিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু হাত নাড়িয়া খুশির সুরে বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকোলটা, ছেঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। হায়, সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে, পায়ে জল দিয়ে রোয়াকে উৎসব। খানিকক্ষণ পরে সর্বজয়া কুয়োর জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কির দোর পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছে, এক মুঠো টাকা খরচা করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। তার তেন্ন গাছটা যদি হা ঘরেদের জন্য ঘরে ঢুকবার জো আছে,
ভাবলাম বৃষ্টি নেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর করে দৌড়। এত শত্রুতা যেন ভগবান সহ্য না করে। উচ্ছন্ন যাক, এই ভর সন্ধ্যেবেলায় বলছি, আর যেন নারকল খেতে না হয়। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলেমেয়ের কচি মুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা, যে লোক, তাতে বিষ আছে। কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। ভয় ভয়ে জল তুলিবার ছোট বালতিটা ও ঘড়া কাকে লইয়া বাহির হইয়া গেল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকলটা ওদের ফেরত দিই, তাহলে কি আর গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুগ্গা, নারকলটা সতুদের বাড়ি দিয়ায় গিয়ে। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ায়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা। বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে। অপু, চল আমার সঙ্গে। ছেলেমেয়েরা চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকল তো ওরা শত্রুতা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো। এ গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তিয়ে রেখো ঠাকুর। ওদের তুমি মঙ্গল করো। তুমি ওদের মুখের দিকে চেয়েও ঠাকুর। দোহাই ঠাকুর। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আ মাটির ভেপু গল্পের দ্বিতীয় পর্ব।